শুরু করছি চ্যানেল 24 এর অনলাইন ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সংলাপ 24। সংলাপ 24 এ সবাইকে স্বাগত। আজ আলোচনার জন্য আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, চ্যানেল 24 এর ডেপুটি এডিটর, স্পোর্টস এডিটর রেজানুজ্জামান রাজীব এবং চ্যানেল 24 এর সিনিয়র রিপোর্টার ফয়জুল ইসলাম, যিনি এই মুহূর্তে যেখানে খেলা হবে ভারতের মেঘালয়ের শিলংয়ে সেখানে উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি খেলার সর্বশেষ সংবাদ আমাদের প্রতিনিয়ত দিতে থাকবেন। আর সবচেয়ে বড় কথা, গত কয়েকদিন ধরেই ফয়জুল ইসলামের বিভিন্ন বিষয়ে এই খেলার যে রিপোর্টগুলো আমরা পাচ্ছি, আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি, সেই রিপোর্টগুলো নিয়েও আমাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো ফয়জুল ইসলামকে করব। আমরা একদম চলে যাচ্ছি আলোচনায়। গত অনেকে বলছেন, কিছুক্ষণ আগে আমি ফয়জুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এই শতকে অর্থাৎ 2000 সালের পর থেকে, যেদিন থেকে বাংলাদেশের ক্রিকেট টেস্ট স্ট্যাটাস পায়, তারপর থেকে আসলে ফুটবল নিয়ে এত আলোচনা হয়নি। এই ম্যাচ নিয়ে যে আলোচনাটা হয়েছে, তো স্বাভাবিকভাবে দেশের 18 কোটি মানুষ তাকিয়ে আছে এই ম্যাচের ফলাফলের দিকে। ফলাফল কি হতে পারে? খেলা যে আলোচনা হচ্ছে, আমাদের হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়মিত খেলোয়াড়, তিনি আমাদের সঙ্গে আমাদের বাংলাদেশ জাতীয় দলে যুক্ত হয়েছেন। সব মিলে সবার আগ্রহটা বেশি। তো আমরা শুরুতেই ফয়জুল ইসলাম, কি দেখছেন, কি দেখলেন এই কয়দিন? রাজীব খান, ধন্যবাদ আপনাকে। আমার যেটা বলার ছিল, মানে ফুটবলের যেহেতু একটি রিপোর্টিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে দেখেছি যে আসলে মানুষের যে উন্মাদনা ফুটবল নিয়ে, আমি হামজা চৌধুরী অনেক অনেক আগে থেকে, এবং সব কথা যদি এক কথা যে শুরু করতে পারি যে হামজা চৌধুরীকে ঘিরেই কিন্তু উন্মাদনাটা, এবং সেটা বাংলাদেশ ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আমি যদি খুব রিসেন্ট পাস্টের কথা বলি, যে সিলেট বিমানবন্দরে তিনি অবতরণ করলেন, সেদিন যে বিমানবন্দরে মানুষের ঢল আমি দেখেছি, গণমাধ্যমে যে ঢল আমি দেখেছি, তারপরে তার হবিগঞ্জের বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে, তার সঙ্গে কিছু গাড়ি বহরে গিয়েছি, সেখানে সাধারণ মানুষের মধ্য রাত পর্যন্ত যে ঢল দেখেছি। এবং এই যে এইখানে খেলতে এসেছেন হামজা চৌধুরী, তার আগের একটা কথা বলতে হয় যে বসুন্ধরা কিংস অ্যারেনায় 19 তারিখে 19 মার্চ বাংলাদেশ প্রথম অনুশীলন করেছিল হামজা সহ। সেই দিন মানে আমি আমার যে রিপোর্টিং এর যে ক্যারিয়ার রয়েছে, বা আপনারা আরো সিনিয়র যারা রয়েছেন, মনে হয় না আপনারা দেখেছেন যে বাংলাদেশের ফুটবল দল, জাতীয় দল ফুটবল দলে এত পরিমাণে দর্শকের আগ্রহ অনুশীলনে থাকতে পারে। সেটা দেখেছি, আমি কিন্তু মাঠে দেখেছি মানুষ অনেকে ঢুকতে পারেননি, ভিতরে প্রবেশ করতে পারেননি, তাদেরকে আমি দেখেছি যে মাঠের বাহিরে তারা অপেক্ষমান ছিলেন। তো এই যে মানে অনুশীলন কেন্দ্র করে যে আবহটা বাংলাদেশে তৈরি হয়েছে, এবং আজকে কিন্তু বাংলাদেশে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ফুটবল ফেডারেশনের সংলগ্ন মাঠে সহ শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। এবং এইখানকার কথা যদি আমি বলি, এখানে কয়েকদিন আগে আমি এসেছি, আসার পর থেকে দেখছি পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিক এসেছেন এখানে, মানে স্থানীয় সাংবাদিক যারা আছেন এবং অন্যান্য স্টেট থেকে সাংবাদিকরা এসেছেন, তাদের কিন্তু আগ্রহের কেন্দ্রে কিন্তু হামজা চৌধুরী। যদিও তাদের নিজেদের দলের সুনীল ছেত্রী অবশ্যই ভেঙে ফিরেছেন, তাই ঘিরে আগ্রহ রয়েছে। তো তার বাইরেও বাড়তি আগ্রহ হামজা চৌধুরী। তারা হামজা চৌধুরী কখন মাঠে আসছেন, ট্রেনিং কি করছেন সেটা বেশ ফলো করছেন, আমাদেরকে জিজ্ঞাসা করছেন হামজা চৌধুরীকে বাংলাদেশের সম্পৃক্ত করার প্রক্রিয়া থেকে শুরু করে ওভারঅল। সেই ক্ষেত্রে রাজীব খান, একটু বলতেই হবে যে আসলে বাংলাদেশ ফুটবলে হামজাকে কেন্দ্র করে বাড়তি একটু উন্মাদনা তৈরি হয়েছে, এবং এই যে ফুটবলের উন্মাদনা তৈরি হয়েছে, কিন্তু কমার্শিয়াল বেনিফিটও কিন্তু এখানে আছে। বাংলাদেশ কিন্তু এরই মধ্যে ট্রেনিং, দুঃখিত, স্পন্সর পেয়েছে, টিম স্পন্সর যেটাকে বলা হচ্ছে ইউসিবি ব্যাংক, যারা আছে তারা কিন্তু কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশের ফুটবলের পার্টনার হয়েছে। তারা কিন্তু কিট স্পন্সর পেয়েছে দৌড়কে, এবং এর বাইরেও আর অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিন্তু এই ম্যাচ গুলোকে কিভাবে আরো ব্র্যান্ডিং করা যায়, দলকে কিভাবে ব্র্যান্ডিং করা যায়, ফুটবল ফেডারেশন কিভাবে সম্পৃক্ত হওয়া যায়। কারণ এখন মানুষের যে আগ্রহ, রাজীব খান, যেহেতু এটা ফর্মাল আলোচনা, একটা জিনিস বলি, এই যে আমি শিলংয়ে এসেছি এখন, আমার কিন্তু অনেকেই ব্যক্তিগতভাবে নক করছেন হোয়াটসঅ্যাপে বিভিন্ন ভাবে যে বাংলাদেশে খেলা কখন কোথায় দেখা যাবে। আমি কিন্তু এর আগেও কিন্তু বেশ কিছু ট্যুর করার সুযোগ হয়েছে চ্যানেল 24 থেকে, কিন্তু এইরকম রেসপন্স কিন্তু আমি ব্যক্তিগতভাবেও দেখিনি। আমি ট্যুরে গেছি, খেলা হয়েছে, দু একজন যারা খুব বেশি ফুটবল লাভার ছিলেন জিজ্ঞাসা করেছেন, খোঁজ নিয়েছেন, বা তারা এমনিতেও খোঁজ রাখেন। কিন্তু এই যে এবার আমি যে পরিমাণ ফোন কল পাচ্ছি, ব্যক্তিগতভাবে আমার কথা বলছি, ফোন কল পাচ্ছি, টেক্সট পাচ্ছি যে কখন খেলা কি হবে, অনুশীলন হচ্ছে কিনা, বৃষ্টি হচ্ছে কিনা, বাংলাদেশ দলের মাঠ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল, এটা নিয়ে সংবাদ হয়েছে, এইসব খোঁজ খবর। মানে আমরা যারা ফুটবল নিয়ে কাজ করছি, সাংবাদিক রয়েছে, তাদেরও কিন্তু এক ধরনের ব্যস্ততা বেড়ে গেছে, এবং মানুষজনের আমাদের প্রতি অনেক প্রশ্ন করছে, জানতে চাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ দেখতে পাচ্ছি যে আসলে পরিবর্তনটা হঠাৎ করে এবং খুব ভালো এবং খুব পজিটিভ। রাজীব খান। ধন্যবাদ ফজল। আমি আসবো, খেলা নিয়ে আরো অনেক প্রশ্ন আছে আপনার কাছে। আমি রেজানুজ্জামানের কাছে যাচ্ছি। ফয়জুল ইসলাম যেটি বলছিলেন
যে যে উন্মাদনা বাংলাদেশের এই ফুটবলকে এই ম্যাচ ঘিরে, হামজা চৌধুরীকে ঘিরে, কি মনে হয় এটা ফুটবলের নবজাগরণ কিনা? আহ, এখনই আসলে বলাটা খুব আর্লি আমার মনে হয় রাজীব খান, কিন্তু এই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায় তাহলে আমি বলবো যে সেটা বলা যাবে। তবে সেটা এক অর্থে যে বাংলাদেশের এই প্রজন্মের মানুষের জন্য একটু হলেও নতুন, যে আসলে ফুটবল নিয়ে এত আলোচনা, ফুটবলের প্লেয়ারদের নিয়ে এত কথা, ফুটবল প্লেয়ার নাম জানতো না যারা, তারা আসলে একজন হামজা চৌধুরীর কারণে নাম জানছে, অন্যদের নামও কিন্তু জানছে, যে প্রবাসী কারা কারা আছে বাংলাদেশের এই দলে, তারিক কাজী, কাসেম, কিংবা যদি বলি সবাই মিলে জামাল ভুঁইয়া, সবার কথা জানছে এবং অন্য দেশি প্লেয়ারদের কথাও জানছে। এটা একটা আমার কাছে মনে হয় যে পজিটিভ চেঞ্জ, এবং বাংলাদেশের টোটাল স্পোর্টস এর জন্য এটা খুব প্রয়োজন, শুধু ফুটবলের জন্য না। কিন্তু একটা খেলা ভিত্তিক দেশ যদি কোনোটা হয়ে যায়, কোনো দেশ, সেটা কিন্তু আসলে খুব খারাপ। এবং সেই খেলাটা ক্রিকেট, এবং যারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, যত যাই বলেন ক্রিকেটকে সেটাই বলতে হবে। ক্রিকেট বাংলাদেশকে অনেক সাকসেস দিচ্ছে, সেটা সত্য, কিন্তু বাংলাদেশকে আমি সবসময় দেখতে চাই এমন একটা দেশ হিসেবে যারা স্পোর্টস এনথুজিয়াস্টিক, স্পোর্টস কালচার গ্রো করবে, যারা খেলবে শুধু জেতার জন্য নয়, নিজের জন্য, কিংবা নিজেদের সমাজ গড়ার জন্য। সেই জায়গাটায় আমার মনে হয় যে ফুটবলের এই আলোচনাটা খুব প্রয়োজন, এবং সঙ্গে আজকের ম্যাচের জয়টা বাংলাদেশের জন্য খুব প্রয়োজন। সাকসেসটা আসলেই কিন্তু ফুটবলের প্রতি আরো আগ্রহ বাড়বে, এবং সেটা একটু স্থায়ী রূপ পাবে, এই অন্তত 7 দিন 10 দিনের জন্য নয়। কারণ আপনি জানেন যে আজকের ম্যাচের পর আবার কিন্তু জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশের আরেকটা ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য। সেই পর্যন্ত যেন এই আলোচনাটা থাকে। বাংলাদেশের পরের ম্যাচ, হোম ম্যাচ সিঙ্গাপুরের সাথে জুনে, সেই ম্যাচটা মানুষ দেখতে যেন লাইন ধরে টিকিট কাটতে চায়, এবং টিকিট না পাওয়ার হতাশাটাও যেন থাকে, সেই সবকিছু যেন হয়। সেই জন্য আমার মনে হয় যে একটা এই ম্যাচটায় পারফরমেন্সটা, রেজাল্টটা খুব প্রয়োজন। এবং হামজাকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবল যে পরিবর্তন হবে, অন্য প্লেয়াররাও যেন আসতে আগ্রহী হয় আরো বেশি, সেটার জন্য এই ম্যাচটা অনেক কারণে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়। সুতরাং আমরা আশা করতে পারি যে ভারতের সাথে আমরা সবসময় ভালো খেলি, একটা নেক টু নেক ফাইট হয়। সেটা হামজার আগেও, গত কয়েক প্রজন্ম ধরেই, সেটা হামজাকে আসার পরে আমাদের শক্তি বাড়বে, সামর্থ্য বাড়বে, উৎসাহ বাড়বে, কিংবা আহ উদ্দীপনা বাড়বে। আমরা সেটাকে কাজে রূপ দিয়ে বাংলাদেশ জিততে পারবে, এবং দীর্ঘদিন পর, অনেক দিন পর বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে, আমরা সেই প্রত্যাশাটা করতে পারি। সেই নিশ্চয়ই মনে আছে গোল্ডেন গোলে 2003 সালে বাংলাদেশ হারিয়েছিল 2 যুগ আগে ভারতকে। সেই জায়গাটা থেকে আমরা মনে হয় যে আরেকটা সাফল্য চাই, বাংলাদেশের ফুটবল প্রেমীরা চায়। আচ্ছা রেজন, যেটি ফয়জুল ইসলাম বলছিলেন যে এই যে উন্মাদনা এবং হামজার অন্তর্ভুক্তি, এর কারণে একটি স্পন্সরের ব্যাপার এগিয়ে এসছে, যে আমরা দীর্ঘদিন ধরে ফুটবলে স্পন্সরের সংকটে কিন্তু ভুগছিলাম। তো সেইটা আপনার কি মনে হয় যে অর্থনৈতিক যে বিষয়টা, সেটা অনেকটা এগিয়ে আসবে, মানে ফুটবল এবং ফুটবলারদের সহায়ক কিছু হবে? আপনি কি সেরকমই কিছু মনে করছেন কিনা? এটাও আমার কাছে আর্লি টু সে মনে হয়, যে একটা ফুটবল চালাতে প্রতি বছর ওয়ার্ল্ড ফুটবলের যে কোনো একটা দেশের যে কোনো একটা ক্লাবের কত টাকা খরচ হয়, যারা ফুটবল নিয়ে খোঁজ খবর রাখে তাদের জানা আছে। কিন্তু বাংলাদেশের এই একটা কিংবা দুটো স্পন্সর দিয়ে আসলে সেটাকে বিবেচনা করা যাবে না। বাংলাদেশের পুরো ফুটবল কালচারেই অনেক ধরনের সমস্যা আছে, সেটা আসলে পরিবর্তন করতে হবে, এবং সেটা পরিবর্তন করতে হলে আহ, ডিম আগে না মুরগি আগের মতো, যে সাকসেস আগে নাকি আসলে ইনভেস্টমেন্ট আগে, সেই জিনিসটা আছে। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমার মনে হয় যে সাকসেসটা জরুরি। বাংলাদেশে যে কোনো কিছু পেতে গেলে সাকসেস জরুরি। ক্রিকেটের কথা নিশ্চয়ই মনে আছে, 97 আইসিসি ট্রফি জেতার পরেই কিন্তু আগ্রহ বাংলাদেশের মানুষের তৈরি হয়েছে। কিংবা আর্চারির মতো ইন্ডিভিজুয়াল খেলাতে একটা ওয়ার্ল্ড লেভেলে সাকসেস পাওয়াতেই কিন্তু আর্চারি নিয়ে আলোচনা হচ্ছে। সাকসেসটা আমাদের দেশে আসলে সবাইকে আকৃষ্ট করে। সেটার শুরুটা হয়েছে হামজাকে কেন্দ্র করে, একটা দুটা প্রতিষ্ঠান এসেছে, কিন্তু সেটা আরো অনেক প্রতিষ্ঠানের দরকার, এবং আরো অনেক বিপুল পরিমাণের বিনিয়োগ নিয়ে আসা প্রয়োজন ফুটবলের উন্নতির জন্য। এবং জাতীয় দলের উন্নতি হলেই কিন্তু ফুটবলের উন্নতি হবে তা না। জাতীয় দলের পারফরমেন্স ভালো হলে ফুটবলের প্রতি মানুষের আগ্রহ হবে, এবং নিচের স্তরের জায়গাগুলোতে নজর দেওয়ার সুযোগ থাকবে, সেটা আমার মনে হয় যে তৈরি হবে এবং শুরু হবে। সেই জন্য সাকসেসটা জরুরি, এবং আরো অনেক প্রতিষ্ঠানের ফুটবলের সাথে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। সর্বোপরি প্রয়োজন যে আসলে ফুটবল ফেডারেশনের মানসিকতার পরিবর্তন, যেটা গত কয়েক দশকে আমরা দেখেছি যে
এসেছে, তারা কিন্তু সেকেন্ড টার্ম কখনো রিনিউ করেনি তাদের চুক্তি। সেই জায়গাটা হবে, কারণ তারা রিটার্নটা পাবে, তারা নিশ্চয়ই সেই জায়গাটায় সন্তুষ্ট হবে পারফরমেন্সের কারণে, কিংবা তাদের যে কমিটমেন্ট গুলো তাদের জন্য করা হবে সেই কমিটমেন্ট গুলো পূরণের মাধ্যমে। সেটা হলে আমার মনে হয় যে সময় বদলাবে, কিন্তু এখনই এটা বলা যাবে না যে বদলে গেছে কিংবা বদলাচ্ছে, এটা খুবই আর্লি টু সে। ফজলুল ইসলাম, যেটি বলছিলাম যে বাংলাদেশে তো ব্যাপক উন্মাদনা, মানে বলা হচ্ছে যে এই দশকে, এই শতকে এই প্রথম ফুটবলে এত উন্মাদনা তৈরি হয়েছে। সেই উন্মাদনা তো বাংলাদেশে আছে, কিন্তু খেলা হচ্ছে ভারতে। ভারতে কেমন এই ম্যাচটি নিয়ে উৎসাহ উদ্দীপনা দেখছেন? ভারতে বেশ উদ্দীপনা আছে। ভারতে যদিও বা ক্রিকেট খুব বেশ জনপ্রিয়, তো ফুটবলেও কিন্তু বেশ দর্শক হয়। আমি যদি বলি, সবশেষ বাংলাদেশ যখন সল্ট লেকে খেললো, পশ্চিমবঙ্গে কলকাতা সল্ট লেক স্টেডিয়ামে যখন খেলেছিল, ম্যাচটা 1-1 ড্র হয়েছিল, বাংলাদেশ আগে এগিয়ে গিয়েও আসলে জয় নিয়ে ফিরতে পারেনি, সেটা দুর্ভাগ্য ছিল। দর্শকের কথা বলছিলাম, সেখানে দেখেছি কিন্তু প্রচুর দর্শক হয়েছে। এবং ক্রিকেটের পরপরই এখানে ফুটবলের বেশ জনপ্রিয়তা। শিলংয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া আছে। এবং আমি দেখেছি যে আশপাশের আবাসিক হোটেলগুলোতে কিন্তু আস্তে আস্তে ইয়াং অনেক মানুষজন আসছে, তারা উঠছে। এবং কথা বলতে জানতে পারলাম তারা আশপাশে বিভিন্ন স্টেট থেকে এসছে, পশ্চিমবঙ্গ থেকে এসছে, বিভিন্ন স্টেট থেকে এসছে, এবং তারা খেলা দেখার জন্য এসছে। এবং আরো অনেকে আসছে, এবং এখান থেকে আশপাশের জায়গাগুলোতে যাতায়াতের সুবিধা, বিশেষ করে আসাম অনেক কাছে, অরুণাচল আছে, আর অনেক জায়গা রয়েছে। তো যে জায়গাগুলো এই দিনে দিন আসা যায়, অনেকে আসছেন। এবং বাংলাদেশ থেকে কিন্তু অনেকে আসার চেষ্টা করেছি, অনেক সমর্থক গোষ্ঠী রয়েছে, কিন্তু বর্তমানে অনলাইন কেন্দ্রিক তাদের কার্যক্রম গুলো বেশি। তো সেই সমর্থক গোষ্ঠীরা, আমি যতদূর জানি, তার ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ করেছিলেন যে যেহেতু এখন টুরিস্ট ভিসাটা বন্ধ রয়েছে, তো বিশেষভাবে কোনো ব্যবস্থা করা যায় কিনা। শেষ পর্যন্ত যতদূর জানতে পেরেছি, তাদের আসার ব্যবস্থাটা হয়নি। এবং শুধু তারা না, সমস্ত গোষ্ঠীর বাদেও আর অন্যান্য সাধারণ দর্শকের সাথে কথা হয়, তারাও কিন্তু চেয়েছিলেন ম্যাচ আসার জন্য। তারপরেও এখানে আশপাশে বিভিন্ন কারণে অনেকে ট্রিটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন যে স্পেশাল ভিসা গুলো এখন চালু রয়েছে, তো অনেকে হয়তো এসেছেন, তারাও ম্যাচ দেখবেন। এবং আসলে এই ম্যাচটা কেন্দ্র করে বাংলাদেশিদের মধ্যে যেমন আগ্রহ রয়েছে, ভারতীয়দের মধ্যে আগ্রহ রয়েছে, কারণ ভারতের জাতীয় দলও কিন্তু খেলছে। তারা কিন্তু সম্প্রতি এখানেই এই জওহরলাল নেহরু স্টেডিয়ামে কিন্তু মালদ্বীপের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে, এবং সেই ম্যাচে কিন্তু জয় পেয়েছে। এবং অবসর ভেঙে ফিরেছেন তাদের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রী, তিনি সেই ম্যাচে গোলও পেয়েছেন। এবং এই ভেন্যুর প্রথম ম্যাচ ছিল সেটি, আন্তর্জাতিক ম্যাচ ছিল সেটি। তো সেক্ষেত্রে সাধারণের মাঝে এরই মধ্যে একটা সাড়া পড়ে গেছে যে তাদেরও জাতীয় দলের খেলা। আর হামজা চৌধুরীর মতো গ্লোবাল একজন তারকা থাকার কারণে কিন্তু মানে এই খবরটা অনেক দ্রুতই ছড়িয়ে গেছে, এবং সবাই আরো উৎসাহ নিয়ে যাবে। যখন সাধারণদের সঙ্গে আমার কথা হচ্ছিল, এখানকার স্থানীয়দের সাংবাদিকদের সাথে কথা হয়েছে, তারাও জিজ্ঞাসা করেছে সাধারণের সঙ্গে যখন আমাদের বাইরে কথা হয়েছে, শুনেছি আর বাংলাদেশ থেকে এসেছি, খেলার জন্য এসেছি, তারাও জিজ্ঞাসা করছিলেন যে যেহেতু বাংলা ভাষাতে কথা বলা যায়, তারা অনেক ভালো, নাকি ভালো বাংলা বলতে পারেন। 1,100 আসনের যে জওহরলাল নেহরু স্টেডিয়াম, সেই স্টেডিয়াম ফুল প্যাক থাকবে আজকে, সে প্রত্যাশা করা যাচ্ছে। এবং মানে দর্শকের কমতি বা আকর্ষণের কমতি হবে না। এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আজকে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। এই যে উন্মাদনাটা, ইফতারের পরপরই খেলাটা হবে। এবং মানে এইটা কিন্তু একটা খুব বড় ধরনের একটা সারা দেশের মানুষের মধ্যে রয়েছে। কিছুক্ষণ আগে রেজন ভাই বলছিলেন যে আসলে আহ জুনে কিন্তু বাংলাদেশের হোম ম্যাচ, এবং ন্যাশনাল স্টেডিয়ামে সেই ম্যাচটা হবে, সে প্রস্তুতি নিয়ে ফুটবল ফেডারেশন এগোচ্ছে। তো সেক্ষেত্রে সেখানে যে আসলে এবার যে মানে দর্শকের ঢলটা কিভাবে সামাল দিতে হবে ফুটবল ফেডারেশনকে, সেটি আমার মনে হচ্ছে বড় চ্যালেঞ্জ হবে। এবং কিন্তু চ্যালেঞ্জ, কিছু কিছু চ্যালেঞ্জে কিন্তু কিছু কিছু চ্যালেঞ্জ বলেন, কষ্ট বলেন, কিছু বিড়ম্বনা বলেন, যেমন যদি টিকিট নিয়ে হাহাকার হবে, অনেকে পাবে অনেকে পাবে না, অনেকের জন্য বিড়ম্বনা। কিন্তু কিছু কিছু বিড়ম্বনা বা সমস্যার মধ্যে কিন্তু আসলে এক ধরনের তৃপ্তি বা আনন্দ পাওয়া যায়, যে আসলে হ্যাঁ, ফুটবল নির্মাণটা এত বেশি, মানে এটা বিড়ম্বনা বলা ঠিক হবে, কম্পিটিশন। এই কম্পিটিশনটা কিন্তু এখন ন্যাশনাল টিমের মধ্যে রয়েছে। সেটা হচ্ছে যে আহ জাতীয় দলে কে জায়গা করে নিবে। 24 জনকে নিয়েছেন হেড কোচ হাবির কাবরেরা। মিটিং এ 23 জনের স্কোয়াড জমা দেওয়া হয়েছে, যদিও বা টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়নি যে সে একজনকে বাদ করেছেন। আহ তো সেক্ষেত্রে এই যে 23 জন যারা শেষ পর্যন্ত আছেন এখন অফিসিয়াল স্কোয়াডে, তাদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন আছে। সেই কম্পিটিশনটা হচ্ছে স্কোয়াডে বা পজিশনে জায়গা করে নিয়ে মিডফিল্ডে কে খেলতে পারবে, আক্রমণ ভাগে খেলতে পারবে, ডিফেন্স থেকে খেলতে পারবে। তো সেক্ষেত্রে এই যে কম্পিটিশন সব জায়গায়, এভরিওয়ার, আপনি বলেন যে টিমে কম্পিটিশন, দর্শকের মধ্যে কম্পিটিশন, কে টিকিট পাচ্ছে পাবে পাবে না, এই একটা কম্পিটিশন, কারা ভালোভাবে কাভারেজ দিবে। এই গণমাধ্যমের মধ্যে কিন্তু বাস্তব কথা হচ্ছে একটি কম্পিটিশন আছে, কারা কতটা ভালোভাবে দর্শকের সামনে পুরো বিষয়গুলো টোটালি A to Z তুলে ধরতে পারে। সব ধরনের একটা পজিটিভ কম্পিটিশন আছে। তো এই যে একটা মানে সব জায়গাতে একটা পজিটিভ সাইন। তো সেটা নিয়েই আসলে সবকিছুর আয়োজন টিমের জন্য, টিম সবার আবার সমন্বিত আয়োজন, দুঃখিত, সমন্বিত আয়োজন দেশের মানুষের জন্য, দর্শকের জন্য। দর্শক এখন পর্যন্ত স্যাটিসফাই। নিঃসন্দেহে রেজওয়ান ভাই যে কথা বলছিলেন কিছুক্ষণ আগে, যে সবকিছুর ঊর্ধ্বে যে দাঁড়াবে কিন্তু ম্যাচের রেজাল্ট। দিন শেষে
আমার দেশের মানুষ বা যে কোনো মানুষ সাফল্যটাই পছন্দ করে, এবং সে ন্যাশনাল টিমের সাফল্য, ক্লাবগুলো অনেক অনেক ভালো করছে, অনেক জায়গায় গ্লোবালি সাফল্য নিয়ে আসছে, বা কিন্তু ন্যাশনাল টিমের সাফল্যটা যখন আসবে, বিশেষ করে এই ম্যাচে অনেক প্রত্যাশা সাধারণ মানুষের যে ম্যাচটা বাংলাদেশ অবশ্যই উইন করবে। বাংলাদেশ কিন্তু এর আগে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ফুটবল ম্যাচে কিন্তু জয় পায়নি। এর আগে বাংলাদেশের ভারতের বিপক্ষে জয় আছে, কিন্তু ভারতের মাটিতে জয় নেই। তো আজকের এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে, সেক্ষেত্রে নতুন দিনের যেমন আরো পথটা সুন্দর হবে, সেক্ষেত্রে কিন্তু এই ভারতকে ভারতের মাটিতে হারতে না পারার বৃত্ত থেকে বের হওয়া হবে। এবং র্যাঙ্কিং এ দু দলের পার্থক্য কিন্তু 59 ধাপ। 59 ধাপ হলেও দু দল যখন খেলে, এর আগে আমরা দেখেছি খেলে, বা এই আজকের ম্যাচটা প্রত্যাশা করছি যে সেই কম্পিটিশনটাই কিন্তু আমরা দেখবো। এত পার্থক্য কিন্তু লক্ষ্য করা যাবে না যে শুধু বাংলাদেশ শুধু তাদের অ্যাটাকে মোকাবেলা করবে, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ম্যাচ একেবারে মানে হাড্ডাহাড্ডি লড়াই যেটাকে আমরা বলি, সেটিই হবে, এবং খুব ভালো খেলা হবে। কয়েকজন ফুটবলারের অভিষেকের সম্ভাবনা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, একটি তো কমন সম্ভাবনা, একটি তো কমন নাম আছেই, হামজা চৌধুরী, তার তো অভিষেক হবে, এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। এবং আরেকজন আছে আলামিনকে নিয়ে, কোচ কিন্তু খুব ভাবছেন তার অভিষেকটা করানোটা নিয়ে, তিনি খুব পজিটিভলি চিন্তায় আছেন সবসময়, যেটা জেনেছি। কারণ আক্রমণ ভাগ কিন্তু বাংলাদেশের জিততে হলে তো গোল করতেই হবে। আক্রমণ ভাগের জন্য বাংলাদেশে কিন্তু ফাহিম রয়েছেন, মোরসালিন রয়েছেন, রাকিবরা রয়েছেন, ইব্রাহিম ফিরেছেন অনেকদিন পর দেশে। তাদের বাহিরেও যেহেতু আলামিন ঘরোয়া লিগে ভালো করছেন, পুলিশ এফসির হয়ে কিন্তু বেশ গোল করেছেন তিনি। তো সেক্ষেত্রে তার খেলার স্টাইলটার মধ্যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে। তো তারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে অভিষেক হওয়ার। তো সেক্ষেত্রে পুরো দলটা নিয়ে কোচও কিন্তু একটা মধুর সংকটে বলতে হবে, কাকে রাখবেন, কোন পজিশনে কাকে রাখবেন না। মিডফিল্ডে হামজা আছেন, মিডফিল্ডে জামান ভুঁইয়া রয়েছেন। তো ওভারঅল বাংলাদেশ দলে কম্পিটিশন, দর্শকের মধ্যে কম্পিটিশন, গণমাধ্যমে কম্পিটিশন, সব জায়গায় কম্পিটিশন, সব কিছুতেই ভালো করার কম্পিটিশন। রাজীব খান। আচ্ছা, ফজল ইসলাম, এই প্রথম জি। বাংলাদেশ দলে 4 জন প্রবাসী খেলোয়াড় রয়েছেন। তো তারা যে এই কয়দিন প্র্যাকটিস করলেন, তাদের কম্বিনেশনটা কেমন দেখলেন? আপনি তো সেখানে প্র্যাকটিসও ফলো করেছেন। কম্বিনেশন বলতে গেলে পুরনোদের মধ্যে তো ওনারা আগে থেকেই খেলছেন একসঙ্গে। জামাল ভুঁইয়া আছেন, তারিক রাজি আছেন, শাহ আজম আছেন। শাহ আজমের বাবা ক্রিকেটার ছিলেন, অনেকে জানেন। তো বাবার স্বপ্নটা পূরণ হয় ন্যাশনাল টিমে খেলা, ছেলেকে সেই স্বপ্নটার মধ্যে আছেন, এবং তিনি ভালো খেলেন। তিনি পুলিশ এফসিতে খেলেন, ক্লাবে টিমে আছেন। তো আর এখন তো হামজা চৌধুরী এসেছেন। তাদের মধ্যে আগেকার কম্বিনেশনটা খুব ভালো ছিল, নিঃসন্দেহে পূর্ণ খেলছেন। এবং হামজা চৌধুরী আসার পরে আমরা দেখেছি হামজা চৌধুরী আসলে এতটা প্রাণোচ্ছল এবং এতটা তিনি প্রফেশনাল প্লেয়ার এবং পার্সন হিসাবে বা প্লেয়ার হিসাবে তিনি সবার সঙ্গে কিন্তু খুব মানে দারুণ ভাবে মিশে গেছে। এবং সেটা আমাদের শুধু বাইরের দেখা তা না, আমাদের ফুটবলারদের সঙ্গে কথা হয়েছে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে, সবার একটাই কথা যে মানে তিনি এত বড় মাপের খেলোয়াড়, তার মধ্যে কোনো ব্যক্তি পার্সোনালি কোনো অহংকার বা অন্য কোনো বিষয়, কিংবা টিমের কথা বলি, হঠাৎ করে এসে একটা টিমের সঙ্গে সবার সঙ্গে মানিয়ে নেওয়া, একটা অস্বস্তি তার পক্ষ থেকে বা তার সতীর্থদের পক্ষ থেকে। এবং তিনি যদি আন্তরিক না হতেন, সতীর্থরা কিন্তু সে মিশতে পারতেন না মাঠে বা টিম হোটেলে বা অন্য কোনো জায়গায়। তো সেক্ষেত্রে কিন্তু তার যে আন্তরিকতা এবং তার মানে অন ফিল্ড বা অফ ফিল্ড সব জায়গাতেই, তো নিঃসন্দেহে পুরো টিমের অবস্থাটা এখন ভালো। গতকাল সমাজ সম্মেলনে হেড কোচ হাবিব কাবির একটা কথা বলেছিলেন। তিনি তো বছর তিনেক বেশি হবে তিনি আছেন বাংলাদেশ দলের সঙ্গে। তিনি তো আবার চুক্তি নবায়ন হয়েছে। তো তিনি বলছেন যে এর আগেও তো অন্যান্য জায়গায় ম্যাচের আগে আমি দেখেছি টিমের মানে আমার ছেলেদের হামজা বাদে অন্যদেরকে দেখেছি, তাদের যে মন মানসিকতা, তাদের যে মানে অ্যাগ্রেসিভনেস বা চিন্তা ভাবনা ম্যাচে এবারটা একেবারে ভিন্ন। তিনি ভিতর থেকে সে কথা বলছেন। আমরাও ব্যক্তিগতভাবে কথা বলে যা দেখেছি আসলেও সত্যি কথা। এবার সবার মানে মেন্টালিটি নিঃসন্দেহে ডিফারেন্ট, এবং মাঠের পারফরমেন্স যদি সেটার মানে প্রভাবটা পড়ে পজিটিভলি, তো নিঃসন্দেহে অনেক ভালো কিছু হবে। রাজীব খান। রিজওয়ান, আচ্ছা, এই যে ঠিক খেলার আগ মুহূর্তে আমরা জানি 4 জন প্রবাসী খেলোয়াড় রয়েছেন, এবং আরেকজনের যে আলোচিত হচ্ছিল ফাহমিদুল, ইটালি প্রবাসী, যিনি এসেছিলেন বেশ কিছুদিন সৌদি আরবে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে প্রস্তুতিও নিয়েছেন। অনেকে আশা করেছিলেন তিনি টিমে থাকবে। এই যে না থাকা এবং তাকে অন্তর্ভুক্তি করার যে দাবি, দেশে যে বেশ কিছু দাবি দাওয়া দেখছিলাম, তো এইটা কি মনে হয় যে খেলার আগ মুহূর্তে এই জিনিসটা একটু প্রভাব ফেলতে পারে? প্রথম কথা আমি প্রথমে বলতে চাই যে আসলে প্রভাবের জায়গায় যাওয়ার আগে বলতে চাই যে এটা কখনোই কাম্য না। ফুটবলে কোচ ইজ অলওয়েজ রাইট। যখন সে দায়িত্বে থাকবেন তার সিদ্ধান্ত চূড়ান্ত, এটা আপনাকে মেনে নিতে হবে। সেটা লোকাল খেলায় হোক, ইন্টারন্যাশনাল খেলা হোক, ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা কালচার, আপনাকে এটা মেনে নিতে হবে। ফাহমিদুল যদি ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারও হোক, কোচ যদি তাকে বাদ দেন কোনো কারণে, সেটা ওই ম্যাচের জন্য তাকে মেনে নিতে হবে। পরবর্তীতে ম্যাচ শেষে তার ব্যাখ্যা কিংবা তার যে বক্তব্য শোনা যেতে পারে, অবশ্যই তাকে তিনি দায়বদ্ধতার ঊর্ধ্বে নয় কিংবা প্রশ্নের ঊর্ধ্বে নন, অবশ্যই শোনা যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে প্রক্রিয়াটা বাংলাদেশে হয়েছে ফাহমিদুলকে নিয়ে, সেটা কোনো মতেই ভালো নয়। এবং
এবং আরেকটা জিনিস বলতে চাই যে ফাহামিদুলের হয়তো বয়স কম, খুবই কম বয়স, তার বলা হচ্ছে যে 18 বছর বয়স তিনি খেলেন, অর্থাৎ ইতালিয়ান চতুর্থ বিভাগের লিগে খেলেন। সেখানে হয়তো তার অনেক জন কিংবা জাতীয় দলের যে প্রেশার সবকিছুর সাথে মানিয়ে নিতে পেরেছেন, কিংবা বিভিন্ন আহ, অভিযোগ এসেছে যে দলের অনুশীলনে তিনি বেশ কয়েকজনের সাথে খারাপ ব্যবহার করেছেন, সেগুলো যদি সত্য হয় সেটা আরেক দিন, যদি সত্য নাও হয় তাও তাকে বাদ দেওয়ার অধিকার কোচ রাখেন। আমার মনে হয় সেটা নিয়ে যা হয়েছে রাজপথে দুদিন ধরে, সমর্থকদের যে প্রতিবাদ এবং হোটেলে টিম বাস বের হতে দেবে না তাদের ঘোষণা, হোটেলে যে সভাপতির সাথে বৈঠক, সেটা একটু হলেও অনভিপ্রেত, সেটা আমার কাছে মনে হয়েছে। আরেকটা মনে হয়েছে যে ফাহামিদুল এমন কি ডিফারেন্স করে দিতে পারতেন, যেটা হামজা চৌধুরীর কথা আমরা জানি প্রমাণিত, কিন্তু ফাহামিদুলের কথা কিন্তু প্রমাণিত নয়। ফাহমিদুল হয়তোবা ইটালিয়ান ফোর্থ ডিভিশনে খেলে বাংলাদেশের প্লেয়ারদের সাথে কোয়ালিটিতে কি পার্থক্য আমি জানি না, কিন্তু ফাহমিদুলেরটা আমরা দেখি না কিংবা ফলো করি না নিয়মিত, যেটা আসলে হামজা চৌধুরীর ক্ষেত্রে আমরা দেখেছি। সুতরাং এটা আসলে আমি কখনো ব্যক্তি হিসাবে মেনে নিতে পারি না, সাংবাদিক হিসাবে এটা মেনে নিতে পারি না। হয়তোবা নিউজ কাভারেজ আমাদের সাংবাদিক হিসাবে করতে হয়, যে কোনো পক্ষের ঘটনায় আমাদের তুলে ধরতে হয়, কিন্তু যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আমি এটার পক্ষে নই। কখনোই ফাহমিদুলের ইস্যুতে এইরকম হওয়া উচিত ছিল না। ফলাফল শেষমেশ এই যে প্র্যাকটিস, আমরা জানি প্র্যাকটিস নিয়েও একটু হয়েছে, বাংলাদেশ ভালো কোনো মাঠ পায়নি প্র্যাকটিসের জন্য। তারপরও প্রস্তুতি যেটা হয়েছে সব দেশি বিদেশি খেলোয়াড়দের নিয়ে, সেটা ফলাফল কেমন, মানে ফলাফলের ক্ষেত্রে কতটা কাজে আসবে? মানে আমি যদি আরেকটু বিস্তারিত বলি, যেসব জায়গায় প্র্যাকটিস করতে দেওয়া হয়েছিল সেই মাঠ নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, সেখানে নিশ্চয়ই ভালো প্র্যাকটিস করা যায়নি। তো মাত্র 2-3 দিনের সময় সেই প্রস্তুতিটা কি পরবর্তীতে ঠিকমতো হয়েছে কিনা? প্রস্তুতি নিয়ে কোচের কোনো অভিযোগ, দৃশ্যমান কোনো অভিযোগ নেই। কোচের গতকালকে জিজ্ঞাসা করেছি আমরা, তিনি বলেছেন তিনি মাঠের বিষয়গুলো মাথায় আনছেন না। দুঃখিত, মানে ম্যাচ বাদে আগের কোনো বিষয় তিনি মাথায় আনছেন না। তিনি ম্যাচ নিয়ে ভাবতে চান। আর আমরা যেটা দেখেছি বা যেটা জানতে পেরেছি, যে বাংলাদেশে আসলে মূলত গত পরশুদিন থেকে কিন্তু বাংলাদেশের অফিসিয়াল ট্যুর শুরু হয়েছে। অর্থাৎ কোনো ম্যাচ বাংলাদেশ খেলতে এসছে, তার 48 ঘন্টা আগ পর্যন্ত বাংলাদেশ দলকে স্থানীয় আহ মানে যারা আয়োজক রয়েছেন তারা অফিসিয়ালি সাপোর্ট দেবেন, সবকিছু তাদের সাথে দিতে ফিফা এবং ইউসি নিয়ম অনুযায়ী বাধ্য। তার আগ পর্যন্ত ভিজিটিং টিম যতদিন এখানে থাকবে, 5 দিন 10 দিন যে কোনো দিন থাকতে পারে নিঃসন্দেহে, সেটি তাদের নিজস্ব ব্যবস্থাপনা থেকে শুরু করে নিজস্ব খরচ থেকে শুরু করে সবকিছু, এটাই নিয়ম মূলত। তো সেক্ষেত্রে বাংলাদেশ দল মাঠ চেয়েছিল, বাংলাদেশ দল আসলে যেভাবে মাঠ চেয়েছে সেভাবে বাংলাদেশ পায়নি, এবং সেটা নিয়েও বেশ আলোচনা হয়েছে। এবং উম, একটা দিন এমনও হয়েছে যে মাঠ একটা নির্দিষ্ট সময় মাঠের জন্য কথাবার্তা কনফার্ম করে রাখার পরে পরবর্তীতে জানা গেছে যে না, সেটি পাওয়া যাচ্ছে না। পরে আবার যোগাযোগ করা হয়েছে, পরে ওই মাঠটি পাওয়া গেছে, কিন্তু আরো নির্ধারিত সময় থেকে আরো 1.5-2 ঘন্টা পরে হবে হয়তোবা। তো এইরকম সময় এরকম কিছু কিছু মানে স্থানীয় পর্যায় থেকে কিছু কিছু দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনা নিয়ে একটু আহ ভিন্নতার মধ্যে বাংলাদেশকে যেতে হয়েছে, বা একটু ভিন্ন অভিজ্ঞতার মধ্যে বাংলাদেশকে যেতে হয়েছে। তো সেটি ছিল অফিসিয়াল ট্যুর শুরু হওয়ার আগ পর্যন্ত। বাট অফিসিয়াল ট্যুর শুরু হওয়ার পর বাংলাদেশ যদিও বা হ্যাঁ, একদিন শুরু হলো ট্যুর, সেদিনকে বাংলাদেশ চেয়েছিল মূল ভেন্যুতে অনুশীলন করার জন্য, কারণ স্বাগতিক ভারত দল মূল ভেন্যুতে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে। সেদিনও বাংলাদেশ দল আসলে মূল ভেন্যু পায়নি, সেটি বাফুফের সভাপতি পর্যন্ত বিষয়টি গড়িয়েছিলেন, তিনি ফোনে চেষ্টা করেছেন আলোচনা করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত এই স্টেডিয়াম যে রয়েছে জওহরলাল নেহরু স্টেডিয়াম, সেই কমপ্লেক্সের মধ্যে একটি টার্ফ রয়েছে, সেখানেই অনুশীলনটা সারতে হয়। তবে গতকালকে ম্যাচের আগের দিন নিয়ম অনুযায়ী দুটি দলই, বাংলাদেশ এবং ভারত, দুদলই মূল ভেন্যুতে অনুশীলন করেছে। তো বাংলাদেশ দলে আসলে মাঠ নিয়ে কিছুটা হয়তো বা ব্যবস্থাপনাগত কিছু জটিলতা ছিল। শেষ পর্যন্ত প্রতিদিনই অনুশীলন করার সুযোগ পেয়েছে। এর আগে বাংলাদেশ ঢাকায় ক্যাম্প করেছে, সৌদি আরবে ক্যাম্প করেছে। সৌদি আরবে সাধারণত আমরা যেটা জানি বা মনে করি যে মধ্যপ্রাচ্য মানে সৌদি আরব মানে প্রচন্ড গরম, তীব্র গরম, কিন্তু আল তাইফ যেখানে বাংলাদেশ ক্যাম্প করে সেই জায়গাটা ভিন্ন, সেখানকার আবহাওয়া বেশ শীতল। এবং এখানে আসার পর কোচ, কর্মকর্তারা সবাই এবং ফুটবলাররা সবাই বলছিলেন যে ওখানে ক্যাম্প করে এসে খুব ভালো হয়েছে, কারণ শিলংয়ের আবহাওয়া কিন্তু বেশ 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 শীতল, মাঝে কিন্তু 2 দিন বৃষ্টিও গেছে, এবং সাথে শীতের সাথে কিন্তু বাতাসও রয়েছে। তো সেই যে আবহাওয়া কন্ডিশনিং ক্যাম্প যেটা বলা হয়, সেই কন্ডিশনিং ক্যাম্পের সুফলটা পুরোপুরি ফুটবলাররা পেয়েছে, এবং সেটি এখানে আসার পর বাংলাদেশ অনুশীলন করেছে। সেক্ষেত্রে অনুশীলন নিয়ে যে ঘাটতি আসলে ম্যাচের রেজাল্ট যাই হোক, রেজাল্টের কথা জিজ্ঞাসা করেছে, রেজাল্ট সবাই প্রত্যাশা করছে, ইভেন শুধু দর্শক না, ফুটবলাররা প্রত্যাশা করছেন, দে আর কনফিডেন্ট যে পূর্ণ পয়েন্ট 3 পয়েন্ট, অর্থাৎ আরো সহজ করে বললে এক কথায় যেটা জয়, সেটি নিয়ে দল ভাবছে। যে বাকি দুটি রেজাল্টও আসতে পারে, ড্র হতে পারে, হারতেও পারে, কিন্তু জয়টাই বাংলাদেশ মেন ভাবছে। এবং
নেক্সট যদি অপশন বলতে বলা হয় ফুটবলারদের, তারা বলতে চাচ্ছেন না, যদিও বলছেন তবুও ড্র, এর বাইরে ভাবছেন না। তো এটা একটা পজিটিভ বিষয়। এবং বাংলাদেশ ফুটবল দল আসলে এখন যে ধরনের শক্তি সামর্থ্য, সেই হিসাব করতে গেলে আসলে এই দুটি ভাবনার যে পরের ভাবনায় যাওয়াটার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। এবং নিঃসন্দেহে জয় বা যদি খুব মানে হতে পারে, ম্যাচ তো যেকোনো কিছু হতে পারে, একটু খারাপ করলেও ড্র হয়তো বা হতে পারে, তবে সবাই কনফিডেন্ট যে বাংলাদেশের মানুষকে সামনে ঈদ রয়েছে, ঈদের একটা উপহার দিতে চান। এবং ফুটবল নিয়ে যে উন্মাদনা, বছরের প্রথম ম্যাচ কিন্তু এটি বাংলাদেশ ন্যাশনাল টিমের। তো সেক্ষেত্রে অনেক সমীকরণ রয়েছে, অনেক হিসাব নিকাশ রয়েছে, সামনে গতিপথটা কেমন হবে সেটিও নির্ধারণ হবে কিন্তু আজকের ম্যাচে। তো এই ম্যাচটার উপর অনেক কিছু নির্ভর করছে, এবং সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য ফুটবলাররা, টিমের সবাই কিন্তু আসলে তারা কনফিডেন্ট। এবং দেশের মানুষও তাদের চেয়ে আরো বেশি কনফিডেন্ট হয়ে খুব ভালো কিছুর, কোনো ভালো ফলের অপেক্ষা করছে। রাজীব খান। হ্যাঁ, ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ফয়জুলকেও মাঠে যেতে হবে কিছুক্ষণের মধ্যেই। আমরা শেষ প্রশ্ন রেজওয়ান আপনার কাছে, যেটি ফয়জুল বলছিলেন যে এই অনুশীলনের মাঠ নিয়ে একটু ঝামেলা, এটা কি মনে হয়? এটা কি স্বাগতিকরা একটু যারা বাইরে থেকে এসছেন, যাদের অ্যাওয়ে ম্যাচ, তাদের একটু চাপে ফেলানোর কৌশল কিনা? সেটা তো কিছুটা বটেই, চাপে ফেলার কৌশল। তবে এটাতে আপনি আইনগতভাবে কোনো দোষ দিতে পারবেন না ভারতকে। আমি যদি বলি কাগজে কলমে কিংবা কমপ্লেইন করার কোনো সুযোগ নেই। কারণ ফিফা এফসি রুলস অনুযায়ী 48 ঘন্টা আগে থেকে যে কোনো দেশকে তারা আতিথ্য দিতে বাধ্য, সব ধরনের সুযোগ সুবিধা দিতে বাধ্য। তার আগের সবকিছুই নিজস্ব খরচে, নিজস্ব উদ্যোগে করতে হবে। আমার কাছে মনে হয় যে ফুটবল ফেডারেশনের এবং কোন মাঠে প্র্যাকটিস করব এবং কোন মাঠে আমরা অনুশীলন করব, কোন হোটেলে থাকবো, সেটা যদি আগে দেখে আসতো, তাহলে আমার মনে হয় যে এই ঝামেলাগুলো কখনোই হতো না। তখন আর কমপ্লেন করার সুযোগ থাকতো না যে ঘাসের মাঠে খেলা, টার্ফে আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে। একদিন হয়তো বা ফুটবল ফেডারেশন কিংবা ভারতীয় ফুটবল ফেডারেশনের বাধ্য হয়ে আমাদের করতে হয়েছে ম্যাচ ডের আগের ম্যাচ ডে দিনটিতে, সেকেন্ড ম্যাচ -1 ডেতে। কিন্তু আমি যদি বলি যে বাংলাদেশের ফুটবল ফেডারেশন যদি একটু পরিকল্পনা করতো, তাহলে হয়তো এইগুলো কিছুটা হলেও এড়ানো যেত। আর ভারত এই হোম অ্যাডভান্টেজটা নিবেই, নেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশে যদি আপনি 48 ঘন্টার আগে ভারতীয় দল আসে, আপনিও হয়তো এরকমটা করবেন। ওয়ার্ল্ড ফুটবলে এটা এটা হয়তো স্ট্র্যাটেজি কিংবা একটা অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ, এটাকে আপনি বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে এটাকে প্লেয়াররা আবার উজ্জীবিতও হতে পারে যে আমাদেরকে ভারত এভাবে আমাদেরকে ট্রিট করছে, আমরা ভারতের সাথে মাঠের খেলায় দেখিয়ে দেবো। সেই উজ্জীবনী শক্তিটা কিন্তু তারা পেতেও পারে এখান থেকে। রাজীব খান। ঠিক, আসলে সেটাই নেওয়া উচিত। আর রেজন, আপনার কাছে আর একটা প্রশ্ন ছিল, যে যেটি বলছিলাম যে এবার 4 জন প্রবাসী খেলোয়াড় খেলছেন, আরো কয়েকজন প্রবাসী খেলোয়াড়ের তথ্য আমাদের কাছে আছে, তারা হয়তোবা শীঘ্রই জাতীয় দলেও সুযোগ পেতে পারেন, বাংলাদেশ জাতীয় দলে। তো বেশি হারে বা এত হারে যদি প্রবাসী প্লেয়ার জাতীয় দলে সুযোগ পায়, সেক্ষেত্রে দেশি প্লেয়ার যারা যারা দেশে সারা বছর খেলেন, তাদের আগ্রহে কোনো ঘাটতি থাকতে পারে কিনা? এটার আসলে পজিটিভ নেগেটিভ দুটোই আছে। আর ধরেন হামজা চৌধুরী আসলো না বাংলাদেশে এতদিন, তাহলে কি এই ফুটবলে এই উন্মাদনাটা হতো? সেই প্রশ্নেও কিন্তু উত্তর দুটোই, যে হামজা চৌধুরী না আসলে উন্মাদনাটা হতো না, আবার হামজা চৌধুরী আসাতে একটা প্লেয়ারের আসন তো নষ্ট হয়েছে। ওই 11 জনেতে হামজা চৌধুরী এখন নিশ্চিত খেলবেন। তার মানে দুটোই সমস্যা। আপনি যদি শর্ট টার্ম সাকসেস পেতে চান, তাহলে এটাই ওয়ে। ইন্দোনেশিয়া এখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে পরের স্টেজে চলে গিয়েছে কিভাবে? এই বিদেশি প্লেয়ারদের, ডাচ ফুটবলারদেরকে সঙ্গে নিয়ে এসে। বেশ কিছু শ্রীলঙ্কা নিয়ে আসছে, পাকিস্তান নিয়ে আসছে, অনেক দেশই এই আপৎকালীন সময়ে এইভাবে উদ্যোগটা তারা নিতে চাচ্ছে, যে সাফল্যের জন্য, সফলতার জন্য। বাংলাদেশও হয়তো সেই উদ্যোগই গিয়েছে, কারণ বাংলাদেশ তো গত 50 বছরে দেখেছে যে আসলে এই পদ্ধতিতে এই কোয়ালিটি অফ ফুটবলার বাংলাদেশ তৈরি করতে পারেনি। সবকিছু সবকিছু একটা বড় ট্রায়ালের আয়োজন করতে চাচ্ছে বিদেশি ফুটবলারদেরকে এক সেখানে হামজার মতো হয়তো কোয়ালিটি প্লেয়ার আসবে না। হামজা এখন টপ ক্লাস প্লেয়ার, কাছাকাছি কিংবা তার চেয়ে একটু নিচের প্লেয়ারও যদি আসে, সেটা বাংলাদেশের ফুটবলকে শক্তিশালী করবে এবং সেটা এই এশিয়ান কাপকেই বাংলাদেশকে কিন্তু আসলে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। আপনি একটু চিন্তা করেন যে এশিয়ার 24টা দেশের মধ্যে বাংলাদেশ যদি চলে যায়, চূড়ান্ত পর্বে যদি চলে যায়, এই 8টা গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি এশিয়ান কাপে খেলবে আগামী 2027 সালে সৌদি আরবে। সেখানে যদি বাংলাদেশ যেতে পারে, বাংলাদেশের কতদিনের স্বপ্ন পূরণ হবে 2027 সালের সেই এশিয়ান কাপ। এবং সেটার শুরুটা হতে পারে আজকের ম্যাচের জয় দিয়ে, এবং সেটা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নেবে এবং বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেবে। সুতরাং আমি
খুব একটা ভুল কিংবা ভয় পাই না। বরং হামজাকে দেখে নতুন একটা প্লেয়ার, নতুন একটা প্রজন্ম ফুটবলে আগ্রহী হবে, তারা খেলতে শুরু করবে, তাদের সেই পথটা দেখাতে হবে ফুটবল ফেডারেশনকে। শুধু হামজার দিকে মুখী হলে হবে না, দেশের ফুটবলারদের জন্য পথটা তৈরি করতে হবে। এটা দুই দিকেই কাজটা একই সাথে করতে হবে। ঠিক, একদম ঠিক। ধন্যবাদ রেজানুজ্জামান, ধন্যবাদ ফয়জুল ইসলাম। আমরাও আশা করি যে এই যে উন্মাদনা, সেটি সত্যিকার অর্থেই দেশের ফুটবলে একটি নবজাগরণ ঘটুক এবং উৎসাহ মানুষের মধ্যে এই ফুটবলটা আবার ছড়িয়ে পড়ুক এবং ভালো মানের খেলোয়াড় দেশেও তৈরি হোক। আর বিদেশে যারা আছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারাও আসেন। আমরা জানি ল্যাটিন আমেরিকা, আফ্রিকার অধিকাংশ জাতীয় দলের খেলোয়াড়ই কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে খেলে থাকেন। সেই অর্থে তারাও যদি বলা হয় তারাও প্রবাসী, এটা নিশ্চয়ই ভুল বলা হবে না। তো যাই হোক, দিন শেষে বাংলাদেশ জিতুক। ধন্যবাদ সবাইকে।